আজ আমি একটা খুব গুরুত্বপূর্ণ পাবলিক হেলথ ইস্যু নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। প্রথমেই আমি একটা ডেটা আপনাদের সামনে শেয়ার করি। আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে দেখা গেছে যে 10 থেকে 19 বছর বয়সী যে সমস্ত মেয়েরা রয়েছে, যেটাকে আমরা অ্যাডোলেসেন্স বলি, এই এজের যে সমস্ত মেয়েরা, তাদের প্রায় 60% মেয়ে অ্যানিমিয়া বা রক্তাল্পতায় ভোগে। এটা কিন্তু একটা খুব বড় সংখ্যা। 60% অর্থাৎ প্রত্যেক 10 জনের মধ্যে 6 জন কিন্তু অ্যানিমিয়ায় ভোগে। তো এখন এই অ্যানিমিয়া বা রক্তাল্পতার কারণ কি? এই অ্যানিমিয়া বা রক্তাল্পতার প্রধান যে কারণ সেটা হলো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এখন আমাদের জানতে হবে কিভাবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়। তো আমি যদি পার্টিকুলারলি এই এজ গ্রুপটার কথা বলি, তাহলে আয়রন ডেফিসিয়েন্সির প্রধান যে কারণগুলো, তার মধ্যে 1 নম্বর সেটা হলো যে এই সময় আমাদের যে শারীরিক বিকাশ সেটা খুব দ্রুত হয় এবং এই গ্রোথ রেট এটা হাই হওয়ার কারণে আমাদের আয়রনের কিন্তু ডিমান্ড অনেকটা বেড়ে যায়। সেই অনুপাতে আমাদের খাবারের আমরা যে খাবারগুলো খাই, সেখানে যদি আয়রনের পরিমাণটা ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু আয়রনের ঘাটতি দেখা দেয়। এটা হলো প্রধান কারণ। 2 নম্বর, বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে গ্রামে গঞ্জে অনেক সময় বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা খালি পায়ে ঘোরে, তাদের হাইজিন ভালো হয় না। তো সেক্ষেত্রে দেখা যায় যে কৃমির ইনফেকশন হয়। এই কৃমির ইনফেকশন হলেও কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়। এছাড়া 3 নম্বর, যেটা অনেক সময় বাড়ির লোক বা আমরা নেগলেক্ট করে যাই, সেটা হলো এই বয়সে কিন্তু মাসিক স্টার্ট হয় এবং অনেকের ক্ষেত্রেই দেখা যায় মাসিকের সময় অধিক পরিমাণে রক্ত বের হয়। তো মাসিকের সময় যদি অতিরিক্ত পরিমাণে রক্তক্ষরণ হয়ে থাকে, তাহলে কিন্তু সেখান থেকেও অ্যানিমিয়া হতে পারে। কারণ ক্রনিক ব্লাড লস হলে আমাদের শরীরে আয়রন ডেফিসিয়েন্সি হয় এবং সেখান থেকে অ্যানিমিয়া হতে পারে। তো এই 3টে হলো এই বয়সের প্রধান কারণ এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার। তো এখন আমরা এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াকে প্রিভেন্ট করব কিভাবে? তো এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াকে প্রিভেন্ট করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে যে আয়রনের যেহেতু চাহিদা বাড়ছে, তাহলে আয়রন ইনটেকটাও যেন আমাদের ঠিক থাকে। তো আয়রন ইনটেক ঠিক রাখার জন্য আমাদেরকে আয়রন কন্টেনিং ফুড সেগুলো খেতে হবে। তো এখন কি আয়রন কন্টেনিং ফুড আমরা হাতের কাছে পেতে পারি? তো তার 2 ধরনের সোর্স রয়েছে। একটা হলো অ্যানিম্যাল সোর্স আর একটা হলো প্ল্যান্ট সোর্স। তো অ্যানিম্যাল সোর্সগুলোর মধ্যে রেড মিট, পোলট্রি প্রোডাক্ট, যে চিকেন খাই, ডিম খাই, সেখানে কিন্তু আয়রনের কন্টেন্ট যথেষ্ট পরিমাণ থাকে। এবং এর সাথে যে প্ল্যান্ট সোর্স, তার মধ্যে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস। তো এই ভেজিটেবলসের মধ্যে যে গ্রিন লিফি ভেজিটেবলস অর্থাৎ সবুজ শাকসবজি, এর মধ্যে আয়রন থাকে। বিশেষ করে আমরা তো বাঙালিরা একটা বলি যে রক্তাল্পতা হলে অনেক সময় কুলে খাড়া খেতে বলা হয়। তো এই কুলে খাড়াতেও কিন্তু আয়রন থাকে, ফলিক অ্যাসিড থাকে, যেটা কিন্তু আমাদের বডিতে এই আয়রনের যোগান দিয়ে থাকে। এছাড়া যে সমস্ত খাবার, আদার্স যে খাবারগুলো রয়েছে, তার মধ্যে যে ডাল জাতীয় খাবার, সেখানে কিন্তু আয়রন থাকে। এছাড়া বিনস জাতীয় যে সবজিগুলো, সেখানেও কিন্তু আয়রন পাওয়া যায়। এবং ফলের মধ্যে যে খেজুর, সেটা কিন্তু একটা হাই আয়রন কন্টেনিং ফ্রুট। তো আমরা খেজুর খেতে পারি। তার সাথে যে গুড় হয়, আখের যে গুড়, সেটাও কিন্তু আয়রনের একটা ভালো উৎস। তাই এই খাবারগুলোকে আমরা কিন্তু দৈনন্দিন খাবারের মধ্যে আমরা তালিকাভুক্ত করতে পারি। সেটা কিন্তু খুব ভালো এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার জন্য। এছাড়া আরেকটা যে জিনিস আমি বলতে চাই, সেটা হলো যে এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যেহেতু এই এজ গ্রুপটার মধ্যে খুব কমন, 10 জনের মধ্যে 6 জনই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ভোগে। তাই জন্য ইররেসপেক্টিভ অফ বডিতে যে আমাদের আয়রন থাকে, ইররেসপেক্টিভ অফ এই আয়রন স্টোর আমাদের বডিতে যেটা রয়েছে, আমাদের কিন্তু যে প্রত্যেক সপ্তাহে এই 10 থেকে 19 বছর বয়সী যে সমস্ত মেয়েরা রয়েছে, তাদের একটা করে আয়রন ট্যাবলেট খাওয়া উচিত। সপ্তাহে একটা খেলেই হবে। এটা কিন্তু ওই যে এক্সট্রা যে আয়রনের চাহিদা, সেটাকে পূরণ করবে। আমাদের এটা এই যে স্কুল হেলথ প্রোগ্রাম নামে আমাদের গভর্নমেন্ট থেকেও এটাকে প্রমোট করা হয় এবং সেখানে কিন্তু আয়রন ট্যাবলেট দেওয়া হয়। তো আমি আলাদাভাবেও বলে রাখলাম যে যদি কেউ না খেয়ে থাকে, সেটা কিন্তু খাওয়ানোটা ভালো। এবং অ্যাটলিস্ট বছরে 2 বার আমাদের কিন্তু এই ডিওয়ার্মিং এর জন্য ওষুধ খাওয়াতে হবে। অর্থাৎ কৃমিকে মেরে ফেলে এরকম ওষুধ বছরে অ্যাটলিস্ট 2 বার খাওয়ানো উচিত, 6 মাস ছাড়া ছাড়া। এবং বাবা মায়েদের খেয়াল রাখতে হবে এবং মাঝে মধ্যে জিজ্ঞেস করতে হবে তার পায়খানার সাথে কৃমি বেরোচ্ছে কিনা, বা রাত্রেবেলায় যে মলদ্বারের ওই পোর্শনটাতে চুলকুনি হচ্ছে কিনা। এগুলো কিন্তু খুব কমন সিমটমস যদি কারো কৃমি হয়ে থাকে।
তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর একটা যে জিনিস বলবো, যে এই আয়রন কন্টেনিং ফুড খাওয়ার সাথে সাথে আমাদের দেখতে হবে যে আয়রনের অ্যাবজর্পশনে হেল্প করে কিন্তু ভিটামিন সি। তো এর সাথে আমরা যদি ভিটামিন সি যুক্ত খাবার খাই তাহলে কিন্তু আয়রনের অ্যাবজর্পশন অনেক ভালো হবে। তো এই বাঙালিদের যে ভাতের সাথে লেবু খাওয়ার অভ্যেস, সেটা কিন্তু সত্যি খুব ভালো। কারণ আমরা খাবারের সময় সেই খাবারে যে আয়রনগুলো থাকে, যে শাকসবজি খাই বা যে মাছ মাংস ডিম খাই, সেখানে যে আয়রন থাকে, সেগুলো যদি আমরা এই লেবু যদি ভাতের সাথে খেয়ে থাকি তাহলে কিন্তু সেই আয়রনটা খুব ইজিলি অ্যাবজর্ব হয়। এছাড়াও আরও যে ভিটামিন সি আছে এরকম যে খাবার রয়েছে, বিভিন্ন ফল বিশেষ করে, যেমন সেটা কমলা লেবু হতে পারে, সেটা আমলকি হতে পারে, বিভিন্ন ধরনের টক জাতীয় ফল, সেখানে কিন্তু ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো সেই ফলগুলো বা ভিটামিন সি এর সোর্সগুলো এই বয়সের মেয়েদের কিন্তু মাঝে মধ্যে খাওয়ানো উচিত। তাহলে আমরা এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থেকে অনেকটা রক্ষা পাবো। আর একটা যে গুরুত্বপূর্ণ বিষয় বলবো, যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হলে যে শুধু রক্তাল্পতা হয়, হিমোগ্লোবিন কমে যায়, এরকম নয়। আয়রন যদি আমাদের শরীরে কম থাকে তাহলে দেখা যায় যে বাচ্চাদের অনেক সময় পুয়ার কনসেন্ট্রেশন, অর্থাৎ পড়াশুনোতে মন বসে না। অনেক সময় আমাদের যে মেন্টাল হেলথ ইস্যুও দেখা দেয়, এবং মেমোরি লস, এগুলো কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং এগুলো আমরা অনেক সময় নেগলেক্ট করে যাই, আমরা বুঝতে পারি না। হয়তো দেখা যাচ্ছে আপনার পুয়ার কনসেন্ট্রেশন বা পড়াশুনোতে কনসেন্ট্রেট করছে না আপনার মেয়ে, সেটা কিন্তু এই আয়রন ডেফিসিয়েন্সি কিন্তু তার একটা কারণ হতে পারে। তো এই বিষয়গুলো আমাদের মাথার মধ্যে রাখা উচিত। আশা করব সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে। নমস্কার।